তোমরা একটা জিনিস ভেবে দেখো, আমরা যদি যেখানে বসবাস করি সেই জায়গাটাকে আমরা কি বলে থাকি? ভূমি বলে থাকি। অর্থাৎ আমরা কোথায় বসবাস করি? ভূমির উপরে বসবাস করি। আমরা কোনোদিন এই ভূমির নিচে কি আছে কোনোদিন ভেবে দেখেছি? ভূগোল পড়তে গিয়ে বিভিন্ন জায়গায় ভূমির নিচে বিভিন্ন রকম জিনিস আছে আমরা শুনে এসেছি। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু ভূমির নিচে একটা বিশাল অর্থনীতি রয়েছে। অর্থাৎ কি? অর্থ লুকিয়ে রয়েছে। অর্থ শুনতে একটু অবাক লাগছে, তাহলে কি গুপ্তধন টুপ্তধন টাইপের কিছু রয়েছে? না, আমাদের বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে পশ্চিমবঙ্গের পুরো অঞ্চল জুড়ে। কিছু কিছু অঞ্চলে প্রচুর পরিমাণে রয়েছে, কিছু কিছু অঞ্চলে অল্প পরিমাণে রয়েছে। এই যে খনিজ সম্পদ, পশ্চিমবঙ্গে কত ধরনের খনিজ সম্পদ রয়েছে, কি কি খনিজ সম্পদ রয়েছে, সেগুলো সম্বন্ধে কিন্তু এখন আমরা বিস্তারিতভাবে জানব। সাধারণভাবে এই যে পশ্চিমবঙ্গ যে মিনারেল রিসোর্স, তা কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ। প্রচুর পরিমাণে কিন্তু মিনারেলস পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলে রয়েছে, এবং এই মিনারেলসগুলো ফলে কিন্তু পশ্চিমবঙ্গের যে শিল্প অঞ্চল তা উন্নত করা যায়, এবং পশ্চিমবঙ্গের যে অর্থনীতি তাও কিন্তু মিনারেলসের উপর ডিপেন্ড করে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। কারণ এইগুলো প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক পুনর্ভব সম্পদ, এগুলো হচ্ছে অপুনর্ভব সম্পদ। অর্থাৎ কি, এগুলো যদি একবার শেষ হয়ে যায় সেগুলো কিন্তু আমরা পরবর্তীকালে কিন্তু পাবো না। এই যে খনিজ সম্পদগুলো রয়েছে, সাধারণভাবে বিশেষ বিশেষ যে খনিজ সম্পদগুলো রয়েছে সেগুলো কি? কয়লা, আকরিক, লোহা, তামা, খুব অল্প পরিমাণে সোনা, ফেলসপার, তারপরে অ্যাপ্রেটাইট, এই ধরনের, তারপর ডোলেরাইট, লাইমস্টোন, বিভিন্ন ধরনের খনিজ সম্পদ কিন্তু পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সব খনিজ সম্পদগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। সাধারণভাবে পশ্চিমবঙ্গের টোটাল ভারতবর্ষে আমাদের এই 3.8% কিন্তু খনিজ সম্পদ পশ্চিমবঙ্গ থেকে পাওয়া যেয়ে থাকে, এবং সেগুলো সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় কিসে? বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কিন্তু শিল্পের কাজে, বিভিন্ন ধরনের শিল্পের কাজে কিন্তু সেগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। কি কি শিল্পে কি কি খনিজ সম্পদ ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। প্রথমে বিভিন্ন ধরনের যে খনিজ সম্পদগুলো রয়েছে সেগুলোকে নিয়ে প্রথমে আলোচনা করি। প্রথমে বললাম না, লাইমস্টোন, কোল, চায়না ক্লে, ফ্লোয়ার ক্লে, এই ধরনের খনিজ সম্পদগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। প্রথমে আসে অ্যাপাটাইট। অ্যাপেটাইট এক ধরনের হচ্ছে স্ফটিক টাইপের একটা জিনিস, যেগুলো সাধারণভাবে কিন্তু সার তৈরির ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে। সাধারণত আমাদের যে ট্রেনিং WBMDTCL, অর্থাৎ যে অঞ্চলে কিন্তু আমাদের ফার্টিলাইজ তৈরি করা হয় বা সার তৈরি করা হয়, সেখানে কিন্তু এই অ্যাপিটাইট ভীষণভাবে ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গের সাধারণত সাউদার্ন পার্ট অফ পুরুলিয়া, এই পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু সবথেকে বেশি আমাদের খনিজ সম্পদ কিন্তু পাওয়া যায়, বিভিন্ন ধরনের খনিজ সম্পদ। এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে, মালভূমি যে অঞ্চল, সাধারণত মালভূমির সৃষ্টির ইতিহাস আমরা সবাই জানি, সেখান থেকে কিন্তু আমাদের খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। ঠিক সেই জন্যই আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার যে দক্ষিণা অঞ্চল রয়েছে সেখানে কিন্তু এই অ্যাপিটাইটটা বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন যে অঞ্চলগুলি রয়েছে, যেমন মেদিনীপুর, বেলদা, পুরাথা, এইসব অঞ্চলে কিন্তু এই অ্যাপিটাইট বিশেষভাবে লক্ষ্য করতে পারি। এর পরবর্তী আসছে কয়লা। পশ্চিমবঙ্গে প্রায় টোটাল খনিজ সম্পদের 90 থেকে 99%-এর কাছাকাছি কিন্তু কয়লা থেকেই আমরা পেয়ে থাকি। মানে খনিজ সম্পদ সবথেকে বেশি কোন খনিজ সম্পদ পশ্চিমবঙ্গে পাওয়া যায়? কয়লা সবথেকে বেশি পরিমাণে আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া গিয়ে থাকে। এই কয়লার উপর ডিপেন্ড করেই কিন্তু সাধারণভাবেই বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে সাহায্য করে থাকে। দুর্গাপুর, বার্নপুর, বিভিন্ন অঞ্চলে যে লৌহ ইস্পাত শিল্প, সেখানেও কয়লা লাগে। পাট শিল্প যেখানে হচ্ছে কয়লাকে কেন্দ্র করে, হুগলি শিল্প অঞ্চলে পাট ইঞ্জিনিয়ারিং যে শিল্প আছে সেখানেও কিন্তু এই কয়লার ব্যবহার করা হচ্ছে। এবং দুর্গাপুর, সাঁওতালদিহি, বিভিন্ন অঞ্চলে যে শিল্প অঞ্চল গড়ে উঠেছে বা তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, সেই সব তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কিন্তু কয়লা ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ কয়লার একটা বিশেষ চাহিদা পশ্চিমবঙ্গে রয়েছে, বা এটাও বলতে পারি অতিরিক্ত কয়লা পাওয়ার ফলে কয়লার উপর ডিপেন্ড করে যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠে সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষভাবে গড়ে উঠেছে। সাধারণত পশ্চিমবঙ্গে কয়লা উৎপাদনে 6ষ্ঠ স্থান অধিকার করেছে টোটাল ভারতবর্ষের মধ্যে। এই কয়লা
বিভিন্ন সাধারণত একটা জিওলজিক্যাল এজ কোন কোন সময় কয়লা উত্তোলন, গন্ডোয়ানা এবং টারশিয়ারি, এই দুটো যুগে, গন্ডোয়ানা যুগে এবং টারশিয়ারি যুগে প্রচুর পরিমাণে বিভিন্ন বা রকমভাবে জৈব জিনিস মাটিতে জমে পচে বিভিন্ন প্রক্রিয়ার ফলে, জৈবিক প্রক্রিয়ার ফলে কিন্তু এই কয়লার উৎপাদন করা হয়েছে। এই কয়লা পশ্চিমবঙ্গে বিশেষ করে তাপবিদ্যুৎ কেন্দ্রে খুব বেশি সাহায্য করে থাকে কয়লা, এবং এই কয়লার প্রভাবেই কিন্তু এই যে রানীগঞ্জ, দুর্গাপুর সেই অঞ্চলগুলোতে কিন্তু বেশি পরিমাণে শিল্প অঞ্চল গড়ে উঠেছে। এবার যে ডিস্ট্রিবিউশনের দিকে আমরা লক্ষ্য রাখি, সবথেকে বেশি কোন কোন অঞ্চলে পশ্চিমবঙ্গের কয়লা পাওয়া যায়, যদি আমরা লক্ষ্য রাখি বিভিন্ন কোল্ড বেল্ট, অর্থাৎ সেই অঞ্চলেতে পুরোটাই কয়লা পাওয়া যায়, যেমন রানীগঞ্জ, আসানসোল, তারপরে বর্ধমানের এই রানীগঞ্জ এবং আসানসোল ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের বেশি পরিমাণে আমরা কয়লা লক্ষ্য করতে পারি। এবং রানীগঞ্জ, আসানসোলে যে কয়লাটা উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু সেই সব অঞ্চলে, দুর্গাপুর থেকে শুরু করে বিভিন্ন শিল্প অঞ্চলে কিন্তু সেগুলোকে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও দার্জিলিংয়ের কিছু অঞ্চল, দার্জিলিং খুব অল্প পরিমাণে লিগনাইট কয়লা কিন্তু পাওয়া যায় দার্জিলিংয়ের কিছু অঞ্চলে। এবং কয়লার বেশি উন্নত মানের কয়লা হচ্ছে বিটুমিনাস কয়লা, যেটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায়। এছাড়াও কোল ডিপোজিট বিভিন্ন জায়গায় আমরা কয়লাটা লক্ষ্য করি, কোন জায়গায়, অজয় নদী যেটা রয়েছে বীরভূম ডিস্ট্রিক্টে, তার পার্শ্ববর্তী অঞ্চলেও কিন্তু কিছু কয়লা আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে দেখো পশ্চিমবঙ্গে বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিশেষ করে যে ডিস্ট্রিক্টগুলো বললাম সেইগুলো ছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু কয়লা কম বেশি কিন্তু পাওয়া গিয়ে থাকে। ডলোমাইট, এই যে ডলোমাইট যে জিনিসটা, ডলোমাইট কিন্তু সঠিকভাবেও কিন্তু সেই শিল্পের কাজে কিন্তু ব্যবহার হয়ে থাকে। কোন কোন অঞ্চলে ডলোমাইটটা বেশি পাওয়া যায়, সাধারণত জলপাইগুড়ি অঞ্চলে, জলপাইগুড়ি অঞ্চলে কিন্তু আমাদের এই ডলোমাইটটা বেশি পাওয়া যায়। এছাড়াও বক্সার অঞ্চলে কিন্তু ডলোমাইট পাওয়া যায়। এই ডলোমাইট সাধারণত ফরেস্টের আশপাশ অঞ্চলগুলোতে ডলোমাইটটাকে বেশি পরিমাণে আমরা পেয়ে থাকি। বা কেন পেয়ে থাকি, কারণ জঙ্গল পাশে রয়েছে, কোনো না কোনো সময় সেইখানে এমন কিছু ক্যাপাবিলিটি রয়েছে বা এমন কিছু পদার্থ সেখানে ছিল যার ফলে সেই সব অঞ্চলে কিন্তু ডলোমাইট সৃষ্টি হয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ডলোমাইটটা বেশি পাওয়া গিয়ে থাকে। এরপরে হচ্ছে লাইমস্টোন, চুনাপাথর। এই লাইমস্টোন আমাদের কিন্তু বিভিন্ন চীনামাটির পাত্র থেকে শুরু করে বিভিন্ন শৌখিন জিনিস, ঘরের বিভিন্ন জিনিস থেকে শুরু করে কাপ, প্লেট, ডিশ, সমস্ত জায়গায় কিন্তু এই লাইমস্টোনের ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি। সাধারণত পশ্চিমবঙ্গে কোন কোন অঞ্চলে এই লাইমস্টোন আমরা বেশি লক্ষ্য করতে পারছি, দেখো লাইমস্টোন টুকু পাহাড়, সুবর্ণরেখা নদী, তারপরে হচ্ছে কুড়াঘাট, এইসব অঞ্চলে কিন্তু লাইমস্টোন বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। এছাড়া পুরুলিয়া ডিস্ট্রিক্টের হারিমপুর এবং শালাপাহাড়ি এইসব অঞ্চলে কিন্তু, এবং বাঁকুড়ার বিভিন্ন জায়গায়ও কিন্তু আমরা এই লাইমস্টোন, চুনাপাথর লক্ষ্য করতে পারি। এবং চুনাপাথর যত বেশি আমরা পাবো, চুনাপাথর থেকেও কিন্তু একটা শিল্প গড়ে ওঠে। কী শিল্প? বিভিন্ন ধরনের বাসন শিল্প থেকে শুরু করে শৌখিন বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই আমাদের চুনাপাথর থেকে সৃষ্টি হয়। এবং এই চুনাপাথর আরও বেশি পরিমাণে লক্ষ্য করা যায় পাঞ্চেত হিলের দিকে, কিন্তু রানীগঞ্জ, পাঞ্চেত হিলে লাইমস্টোনে কিন্তু লক্ষ্য করতে পারি। অর্থাৎ কি, যেসব অঞ্চলে ডলোমাইট আছে, লাইমস্টোন এবং ডলোমাইট দুটোই কিন্তু একসাথে হরিরপুর, শালপাহাড়ি এইসব অঞ্চলে একই বাউন্ডারিতে, পুরুলিয়া অঞ্চলে আমরা কিন্তু এই টাইপের লাইমস্টোনটা দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরুলিয়ায় তাহলে কী দেখা গেল, ওদিকে প্রথম আমরা কি দেখেছিলাম, পুরুলিয়ার অ্যাপেটাইট, তাই তো, অ্যাপেটাইট দেখে গেছিলাম, এবং তারপরে কি পেলাম, সাদা একটুভাবে লাইমস্টোন, কিন্তু এবং লাইমস্টোন এবং ডলোমাইট অল্প পরিমাণে কিন্তু পুরুলিয়ায় পাবো। বিভিন্ন যে খনিজ সম্পদগুলো রয়েছে তার মধ্যে কিন্তু বিশেষ খনিজ সম্পদ কিন্তু কিছু করে অল্প হলেও কিন্তু পুরুলিয়ায় কিন্তু আমরা পেয়ে থাকছি। তারপরে আছে ফ্লায়ার কে। এই যে ফ্লায়ার কে যেটা রয়েছে রানীগঞ্জ কয়লাখনি অঞ্চলে কিন্তু সালামপুর, বীরভূম, পুরুলিয়া জেলায় আমরা এই ফ্লায়ার কে কিন্তু লক্ষ্য করতে পারি। সাধারণত এই ফ্লায়ার কে কী কাজে ব্যবহার হয়, এটাও কিন্তু বিভিন্ন ধরনের শৌখিন জিনিস, বাসনপত্র এইসব তৈরির কাজে কিন্তু ফ্লায়ার পেটা ব্যবহার হয়ে থাকে। তারপরে আছে সিলিকা স্ট্যান্ড। সিলিকা স্ট্যান্ড যেটা হচ্ছে সিলিকা কিন্তু বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির বিভিন্ন কাজে, ইঞ্জিনিয়ারিং শিল্পতেও কিন্তু সিলিকা থেকে শুরু করে
আমরা লক্ষ্য করতে পারি। এবং এই সিলিকা বেশিরভাগ পরিমাণে আমরা দেখতে পাচ্ছি কোন কোন অঞ্চলে, সেই রানীগঞ্জ অঞ্চলে কিন্তু কোল যেখানে আছে সেই অঞ্চলে, এবং দামোদর এবং অজয় নদীর যে পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে সেই পার্শ্ববর্তী অঞ্চলেও কিন্তু আমরা সিলিকাকে বিশেষ পরিমাণে লক্ষ্য করতে পারছি। সাধারণত মেনলি যে নদীগুলো রয়েছে ওয়েস্টার্ন পার্টে এবং নর্দার্ন পার্টে যে নদীগুলো রয়েছে তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু সিলিকার অবস্থান আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ কি, সিলিকা তারা এখানে কিভাবে এলো, ওই যে নদী বাহিত যে পদার্থগুলো এসছে সেই পদার্থগুলো বছরের পর বছর ধরে জমে 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 সেখান থেকে এমন কিছু পদার্থ ছিল সেখান থেকে এই সিলিকার উৎপাদন করা যাচ্ছে বা সিলিকার উত্তোলন করা হচ্ছে। এরপর আছে অক্ষর। এই অঞ্চলে এই জিনিসটি সাধারণত হলুদ রঙের এক ধরনের পদার্থ। এটা সাধারণত দুর্গাপুর অঞ্চলে এবং রানীগঞ্জের কিছু পার্ট বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু এই অক্ষর আমরা লক্ষ্য করতে পারি। মেদিনীপুর অঞ্চলে কিন্তু এই জিনিসের আমরা প্রাধান্য দেখতে পাই। তারপর হচ্ছে স্যান্ড, তারপর হচ্ছে মাউন্টেন স্যান্ড এবং হচ্ছে গ্যান স্যান্ড, এই গ্রাস স্যান্ড। এই দুই ধরনের বালিও কিন্তু শিল্পের কাজে ব্যবহার হয়। বিভিন্ন ধরনের সিমেন্ট শিল্প থেকে শুরু করে রং শিল্প কিন্তু এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। মাউল্ডিং স্যান্ড আমরা কোথায় লক্ষ্য করতে পারি? মেদিনীপুরের কিছু অঞ্চল এবং বর্ধমান বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমরা কিন্তু এই ধরনের বালি লক্ষ্য করতে পারি। গ্রাসল্যান্ড কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায়। কোন কোন অঞ্চল সাধারণভাবে যদি লক্ষ্য করতে পারি, বাঁকুড়া ডিস্ট্রিক্টে সবথেকে বেশি গ্রাসল্যান্ড লক্ষ্য করা যেতে পারে, গ্রাস স্যান্ড লক্ষ্য করা যেতে পারে, এবং এর কালারটা কিছুটা অনেকটা একটু এখানে পটাশিয়াম এবং অক্সাইড এই অঞ্চলে কিন্তু বেশি থাকে। এবং এই থেকে এইগুলো ব্যবহার করার ফলে কী ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এইগুলো বিভিন্ন ধরনের সার থেকে শুরু করে মিল্কি হোয়াইট বিভিন্ন জায়গায় কিন্তু এই গ্রাস স্যান্ডের কিন্তু আমরা ব্যবহার লক্ষ্য করতে পারি। এরপরে হচ্ছে উলফামাইট এবং ম্যাগনাইট। উলফামাইট এক ধরনের পদার্থ যা বাঁকুড়া ডিস্ট্রিক্ট এবং চণ্ডী পাহাড়ে কিন্তু আমরা এই উলফামাইটটা কিন্তু লক্ষ্য করতে পারি। এছাড়াও দার্জিলিংয়ে কিছু যে মাগাস্যাং দার্জিলিংয়ের যে অঞ্চল সেখানেও কিন্তু উলফামাইট আমরা অল্প কিছু পরিমাণে দেখতে পাই। ম্যাঙ্গানিজ, আমরা সবাই জানি ম্যাঙ্গানিজ কিন্তু শিল্পের ক্ষেত্রে লৌহ ইস্পাত শিল্প থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং শিল্প এবং বিভিন্ন শিল্পে ম্যাঙ্গানিজ সঠিক এবং বেশি মাত্রায় ব্যবহার হয়ে থাকে। এবং এই ম্যাঙ্গানিজ কিন্তু কোন কোন জায়গায় বেশি পাওয়া যায়? মেদিনীপুর অঞ্চলে, বেলপাহাড়ি অঞ্চলে, গিঁধি এবং পুরুলিয়া, বর্ধমানের কিছু অঞ্চলে কিন্তু ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয়ে থাকে। এবার হচ্ছে আয়রন ওর, অর্থাৎ কি হলো? লৌহ আকরিক। লৌহ আকরিক কোন কোন অঞ্চলে বেশি লক্ষ্য করতে পারি? এই যে লৌহ আকরিক যেখান থেকে উৎপন্ন হচ্ছে, এই লৌহ আকরিক কিন্তু এক ধরনের খনিজ পদার্থ। এই খনিজটাও কিন্তু ডাইরেক্ট শিল্পতে ব্যবহার করে। যে সে খনিজগুলো তোমরা এখানে পড়ছো বা দেখছো, প্রতিটা খনিজ কিন্তু আকরিক হিসেবে আমরা পাই। সেগুলোকে কিন্তু ইন্ডাস্ট্রিতে নিয়ে গিয়ে শুদ্ধ করার পরে বিভিন্নভাবে সেখান থেকে বিভিন্ন পদার্থ নির্গত করা হয় এবং সেই সব খনিজে বিভিন্ন পদার্থ দেয়া হয়, দিয়ে সেগুলোকে কিন্তু শিল্পের কাজে ব্যবহার করার, শিল্পেতে নতুনভাবে উৎপাদন করার পরেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আকরিক লোহা তুলে নিয়েই কিন্তু আমি একটা বাড়ির রড বানিয়ে ফেললাম বা আমি একটা ছাতা বানিয়ে ফেললাম, তা কিন্তু না। আকরিক লোহাটা সঠিকভাবে প্রক্রিয়াকরণেরও কিন্তু প্রয়োজন আছে। আমি শুধু আজকে আকরিকগুলোই আলোচনা করে দিচ্ছি। নেক্সট ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব এইগুলো থেকে শিল্প কীরকমভাবে গেছে, কি কি ধরনের শিল্প আছে, কোন কোন শিল্পতে কোন কোন আকরিক বেশি ব্যবহার করা হয়, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এই যে আয়রন ওর কিন্তু বিশেষ করে কোল যেসব অঞ্চল, রানীগঞ্জ অঞ্চলে, কুলটি অঞ্চলে কিন্তু এই আকরিক লোহা বেশি উত্তোলন করা হয়। কোন কোন অঞ্চল? পুরুলিয়ায় মানবাজার, তারপরে তুলিরিয়া, ঝান্ডা, বাঁকুড়ায় পপার পাহাড় এবং দার্জিলিংয়ের কিছু অঞ্চলে কিন্তু এই আকরিক লোহা উত্তোলন আমরা লক্ষ্য করতে পারি। তামা, এই আকরিক তামাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তামার বিভিন্ন কাজে আমরা আকরিক লোহাতে তো লৌহ ইস্পাত শিল্পতে ব্যবহার হচ্ছেই আকরিক লোহা। এছাড়াও এই আকরিক লোহা থেকে বিভিন্ন ধরনের তাদের যে পদার্থগুলো আমরা পাচ্ছি, সেই পদার্থগুলো থেকে আমরা কিন্তু আরও নতুন নতুন শিল্প গড়ে তুলতে পারছি। এই লোহার যে বিভিন্ন ছাঁট জিনিসগুলো রয়েছে, এই ছাঁটাই লোহাগুলো দিয়েও একটা অনেক জিনিস গড়ে উঠছে। সেরকম তামাও কিন্তু বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে। তামার বিভিন্ন বাসনপত্র থেকে শুরু করে বিশেষ করে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কিন্তু তামার তারের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। সুতরাং
তামা যেসব অঞ্চলে উত্তোলন হয় সেগুলো হচ্ছে জলপাইগুড়ি, দার্জিলিংয়ের ডিস্ট্রিক্টে কিছু অঞ্চলে তামা, এছাড়াও বর্ধমান, পুরুলিয়া, বীরভূমে কিছু কিছু জায়গায় কিন্তু তামা উত্তোলন খনি রয়েছে। সেসব খনি অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে তামা আমরা সেখান থেকে পেয়ে থাকি। এরপরে আসছে যে মিনারেলসগুলো খুব সামান্য পরিমাণে কিন্তু তাও পশ্চিমবঙ্গে পাওয়া যায়। মেন যেগুলো এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম এগুলোই কিন্তু মেন পশ্চিমবঙ্গে পাওয়া যায়। কোনগুলো হচ্ছে অ্যাপটিটাইট, কোল, ডলোমাইট, লাইমস্টোন, ফায়ার ক্লে, তারপরে যে সিলিকা স্যান্ড, অর্চকিট, তারপরে হচ্ছে মাউন্টেন স্যান্ড, গ্রাস স্যান্ড, উলফারমাইট এবং ম্যাঙ্গানিজ, তারপরে যে আয়রন ওর এবং কপার। এই কটাই কিন্তু মেন খনিজ পদার্থ যেগুলো কিন্তু আমরা পশ্চিমবঙ্গে পেয়ে থাকি। এর পরবর্তীতে যেগুলো আমি আলোচনা করব সেগুলো পশ্চিমবঙ্গে পেয়ে থাকি কিন্তু অনেক অল্প পরিমাণে। কি আসছে? প্রথমে আছে আর্সেনোপ্রাইট। খুব অল্প অঞ্চলে, দার্জিলিংয়ে কিছু অঞ্চলে কিন্তু এই আর্সেনোপ্রাইট পাওয়া যায়, বা সপ্তপাহাড় যে হিলটা রয়েছে সেই অঞ্চলে কিন্তু খুব অল্প পরিমাণে আর্সেনোপ্রাইট পাওয়া যায়। এই যে পদার্থগুলো পাওয়া যাচ্ছে এগুলোও কিন্তু একা কোনো জায়গায় হয়তো কিছু কিছু জায়গায় একা ব্যবহার হয়, কিন্তু এর সাথে কিছু কিছু জিনিস ব্যবহার হয়ে বা এইগুলো অনুঘটকের কাজ করে কিছু কিছু শিল্পে ব্যবহার করে কিন্তু সেই শিল্পকে আরও সমৃদ্ধ করে তোলে। তারপরে ব্রেইল, এই সাধারণত এইটা এক ধরনের ক্রিস্টাল, বিভিন্ন ধরনের ক্রিস্টাল যেগুলো রয়েছে সেই ক্রিস্টাল, এইটা হচ্ছে যে ব্রেইল এক ধরনের কিন্তু ক্রিস্টাল। সাধারণত পুরুলিয়া ডিস্ট্রিক্টে বেলাম হিলে কিন্তু আমরা এই ধরনের ক্রিস্টাল লক্ষ্য করতে পারি। তারপরে হচ্ছে কর্ডিয়াম, সাধারণত ডার্ক ধরনের এক ধরনের ক্রিস্টাল। এটার 2.5 সেন্টিমিটারই এটা হয় আমরা লক্ষ্য করতে পারি। সাধারণত পুরুলিয়া ডিস্ট্রিক্ট, শালাবন এবং পাহাড়মড়ি এবং বাগনাভোত এলাকায় কিন্তু আমাদের এই ধরনের কারিডিয়াম লক্ষ্য করতে পারি, অর্থাৎ কেডিয়াম টাইপের যেগুলো আছে সেই জিনিসটাকে কিন্তু আমরা এখানে বলছি। এরপরে হচ্ছে ফ্লুরাইটও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এক বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু এক ধরনের খনিজ সম্পদ। এই ফ্লুরাইড কোথায় কোথায় পাওয়া যায়? যে বেলাহুম হিল, পুরুলিয়া ডিস্ট্রিক্টে সালাং লাহারে, ইস্ট মাহারমপুর, সাউথ ফ্র্যাঙ্কে কিন্তু আমরা এই ধরনের ফ্লুরাইড লক্ষ্য করতে পারি। ফ্লুরাইড সেখান থেকে কিন্তু উৎপাদন বা আমরা সেখান থেকে ফ্লুরাইড কিন্তু পেয়ে থাকি। এর পরবর্তীতে যে আকরিকগুলো আছে সেটা হচ্ছে গ্রাফাইটও কিন্তু পশ্চিমবঙ্গে একটা গুরুত্বপূর্ণ একটা খনিজ সম্পদ। এই গ্রাফাইট বিভিন্ন কোন অঞ্চলে পাওয়া যায়? নিয়ার গোবাক, তারপরে পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু গ্রাফাইট বেশিরভাগ পাওয়া যায়। এছাড়া রক্তি রিভারের যে পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে সেই পার্শ্ববর্তী অঞ্চলেও কিন্তু গ্রাফাইট উত্তোলন করা হয়ে থাকে। এই গ্রাফাইট সাধারণত কিছু পরিমাণে এতে মাইকারও কিন্তু উপস্থিত আমরা লক্ষ্য করতে পারি, বা এটাও বলতে পারি এক ধরনের মাইকার পার্ট হচ্ছে গ্রাফাইট। মাইকা অর্থাৎ অভ্র কিন্তু বিভিন্ন রং শিল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রসাধনী শিল্পও কিন্তু এই জিনিসে ব্যবহার করা থাকে। তারপরে আসছে মাইকা। ডাইরেক্টলি মাইকার সাইজ কিন্তু সাধারণত 2.5 সেন্টিমিটার থেকে 20.5 স্কোয়ার সেন্টিমিটারের মধ্যে কিন্তু রেডিয়াসটা হয়ে থাকে। খুব চকচকে উজ্জ্বল ধরনের এক ধরনের খনিজ হচ্ছে এই মাইকা। কোন কোন অঞ্চলে পাওয়া যায়? বাঁকুড়া ডিস্ট্রিক্টে পাওয়া যায়। বাঁকুড়ার কোন জায়গাতে পাওয়া যায়? বাঁকুড়ার পাওয়া যায় যে পিরাবানি অঞ্চলে কিন্তু এই মাইকা পাওয়া যায়। পুরুলিয়া ডিস্ট্রিক্টে কারড়াদুয়ারিতে এই মাইকা পাওয়া যায়। এছাড়াও মাইকা রয়েছে যা আবানা, তারপরে কুরুমবাগ, এইসব অঞ্চলে কিন্তু মাইকা উত্তোলন করা যায়। তারপরে রিমেটেরিয়াল সাধারণত ছোটনাগপুর অঞ্চলে কিছুটা অঞ্চল পশ্চিমবঙ্গের মধ্যে চলে এসেছে, সেই অঞ্চলটাতে কিন্তু আমরা রিমেটেরিয়াল লক্ষ্য করতে পারি। এই রিমেটেরিয়ালে সাধারণত পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু এটাকে বেশিভাবে কিন্তু ব্যবহার হয়ে থাকে এবং পেয়ে থাকে। তারপরে আসছে টাইটেনিয়াম হচ্ছে এক ধরনের পদার্থ যা মানবাজার, ঝাড়খণ্ড, পুরুলিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু এটা পেয়ে থাকি। এটি সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে 10 কিলোমিটার অঞ্চলে কিন্তু এই টাইটেনিয়াম ওর বা টাইটেনিয়াম যে আকরিক সেটা কিন্তু পাওয়া যেয়ে থাকে।
এছাড়া রয়েছে টাংস্টেন। টাংস্টেন যে খনিজ সম্পত্তি রয়েছে তা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ঝিলিমিলি, বাঁকুড়া ঝিলিমিলি, ছেন্দা পাহাড় এসব অঞ্চলে কিন্তু টাংস্টেন দেখতে পাই। তারপরে প্রিরাইট কোন কোন অঞ্চলে দেখতে পাই? ছোটনাগপুর যে অঞ্চলটা পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে এসেছে সেই অঞ্চলে প্রিরাইট দেখতে পাওয়া যায়। এবং কাছাড়া এবং তামুল অঞ্চলে, এই অঞ্চলটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? পুরুলিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত, সেখানে এই প্রিরাইটটা আমরা লক্ষ্য করতে পারি। তারপরে আছে তারপরে একটা আছে ভ্রেসিমিউলেট, অর্থাৎ এই যে খনিজ পদার্থ তা খুব অল্প পরিমাণে বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু আমরা পেয়ে থাকি। এরপরে আসছে আরও যে বিভিন্ন ধরনের মিনারেলস। এই যে মিনারেলসগুলো তোমাদের সাথে আলোচনা হচ্ছে, এই মিনারেলসগুলো কিন্তু প্রত্যেকটাই খুব অল্প পরিমাণেই আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। এগুলো কেন তোমাদের সাথে পাট করে আলোচনা করা হচ্ছে? অনেক সময় তোমাদেরকে অপশান দিয়ে দিতে পারে কোন মিনারেলসটা পশ্চিমবঙ্গে একদমই পাওয়া যায় না, বা কোন মিনারেল সবথেকে অল্প পরিমাণে হলেও পশ্চিমবঙ্গে পাওয়া যায়, সেখানে অপশানে কিন্তু এই জিনিসগুলো থাকতে পারে। এরপরে আছে ট্যালিক অ্যান্ড স্টেটাইট। সাধারণত দার্জিলিং অঞ্চলে কিন্তু ট্যালিক এবং স্টেটাইট লক্ষ্য করা যেতে পারে। এই পুরুলিয়ারও কিছু কিছু অঞ্চলে কিন্তু এই ধরনের যে আকরিক সেগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। তারপরে আছে ডেমিং স্টোন। এই যে ডেনিম স্টোনও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, মাটির সাথে এইগুলো মিশে থাকে। সাধারণত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এইসব অঞ্চলে কিন্তু সেই সব অঞ্চলে প্রায় 1000 স্কোয়ার কিলোমিটার অঞ্চলে কিন্তু আমরা এই ধরনের ডেনিম স্টোনের ব্যবহার বা ডেনিম স্টোন কিন্তু লক্ষ্য করতে পারি। তারপরে আসছে গোল্ড। এই যে সোনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই সোনার নাম শুনলেই ভয় পেয়ে যাই যে সোনা একটা খুব মূল্যবান এক ধরনের ধাতু। তারও আকরিক কিন্তু পশ্চিমবঙ্গে খুব অল্প পরিমাণে পাওয়া যায়। সাধারণত ভলক্যান যেখানে হয়েছিল কোনো একটা অঞ্চলে, সেখানে কিন্তু এই সোনার অবস্থান আমরা দেখতে পাই। সাধারণত আগ্নেয়গিরি অগ্নি উদ্গমের ফলেই সেখান থেকে কিন্তু সোনা উদ্গীলিত হয়। সাধারণত বিভিন্ন ধরনের রক্স রয়েছে, ভলক্যানো সেডিমেন্টারি রক্স পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে খুব অল্প এবং সামান্য পরিমাণেও কিন্তু আমরা সোনা দেখতে পাই। এরপর আছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এই যে আমাদের বিভিন্ন ধরনের যে খনিজ সম্পদগুলো আমরা পেলাম, এই খনিজ সম্পদের কিন্তু বিভিন্ন ব্যবহার রয়েছে। কারণ কি, শুধু খনিজ সম্পদ উত্তোলন করলাম কি হবে? সেটাকে কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে হবে। কি কি কাজে ব্যবহার হয়? সাধারণত রানীগঞ্জ অঞ্চলে কয়লার উপর নির্ভর করে বার্নপুর, কুলটি, দুর্গাপুর বিভিন্ন ধরনের যে ইস্পাত শিল্প সেগুলো গড়ে উঠেছে। তার পরবর্তীকালে যে কয়লা উত্তোলন হচ্ছে, সেই কয়লার উপর ডিপেন্ড করে হুগলি নদীর দুপাশে যে পাট শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, কার্পাস বয়ন, বস্ত্রবয়ন শিল্প সেগুলো কিন্তু গড়ে উঠেছে। এছাড়াও যে চীনামাটির যে বিভিন্ন জিনিসপত্রগুলো রয়েছে এবং ফ্লায়ার ক্লে থেকে শুরু করে ফ্লায়ার ক্লে মাটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে পদার্থগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সিমেন্ট শিল্প এবং রং শিল্পও কিন্তু ব্যবহার করা যাচ্ছে। মাইকা যে পাওয়া যাচ্ছে, সেই মাইকা কিন্তু বিভিন্ন প্রসাধনী শিল্পে বা রং শিল্প কিন্তু ব্যবহার করা হচ্ছে। এছাড়াও দুর্গাপুর, সাঁওতালদি যে অঞ্চলের প্রধান কাঁচামাল, সেই কাঁচামালটি কি? তাপবিদ্যুতের প্রধান কাঁচামাল হচ্ছে কয়লা। সেই কয়লাও কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে। তার উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠছে এবং সেই শিল্পগুলোকে কিন্তু সঠিক ইনভেস্টমেন্ট করার ফলেই সেই শিল্পগুলোকে আরও উন্নত করা যাচ্ছে এবং কাঁচামালগুলোকে আরও বৃদ্ধি করা যাচ্ছে। এখানে যে পার্টটা তোমাদেরকে আলোচনা করা হচ্ছে, সেই পার্টে কিন্তু বিভিন্ন ধরনের যে এই যে কয়লা রয়েছে, কয়লার যে 8টা ব্লক রয়েছে, সেই ব্লকের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের এই বিভিন্ন ধরনের শিল্পে কিন্তু কয়লা ব্যবহার করা যায়। সাধারণত দামোদর ভ্যালি যে কর্পোরেশন সৃষ্টি করা হয়েছে, সেখানেও কিন্তু কয়লার ব্যবহার অতিরিক্ত পরিমাণে আমরা দেখতে পাই। এছাড়াও বিভিন্ন ধরনের যে শিল্পগুলো গড়ে উঠছে, সেই শিল্পগুলো গড়ে ওঠার প্রভাবে কিন্তু এই খনিজ সম্পদের প্রভাব অপরিসীম। খনিজ সম্পদকে সঠিকভাবে শিল্পতে যদি আমরা ব্যবহার করতে পারি, তার চাহিদাকে যদি সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে ইনভেস্টমেন্ট করব সেখান থেকে কিন্তু মুনাফাও কিন্তু বেশি লাভ করতে পারবো। বিশেষ করে যে
শক্তি শিল্প যেগুলো রয়েছে, জলবিদ্যুৎ শিল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র, এইখানে কিন্তু ভীষণ পরিমাণে খনিজ সম্পদের প্রয়োজন হয়। সেই বিভিন্ন ধরনের কয়লা তো লাগেই, এছাড়াও বিভিন্ন ধরনের খনিজ সম্পদ কিন্তু এইসব শিল্পে ব্যবহার আমরা করে থাকি। অর্থাৎ কি, খনিজ সম্পদ কেনাতে যদি আমরা ইনভেস্ট করি এবং এই শিল্পগুলোকে যদি সেই খনিজ সম্পদগুলো ব্যবহার করি এবং সেগুলোকে যদি বাজারজাত আমরা করতে পারি, সেগুলোর প্রভাবে কিন্তু আমাদের আরও বেশি পরিমাণে এই শিল্পতে উন্নত করতে পারবো এবং খনিজ সম্পদকে আরও বেশি উন্নত করতে পারবো। অর্থাৎ কি কি জানলাম, আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের যে খনিজ সম্পদগুলো রয়েছে, মেন খনিজ সম্পদে কিছু জানলাম এবং আরও কিছু সম্পদগুলো জানলাম যেগুলো খুব অল্প পরিমাণে রয়েছে। এবং আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি কোন খনিজ সম্পদ পাওয়া যায়? সবথেকে বেশি পাওয়া যায় কিন্তু কয়লা খনিজ সম্পদ, যা বিভিন্ন ডিস্ট্রিক্টে অল্প পরিমাণ হলেও রয়েছে। এগুলো তোমাদের সাথে আজকে আমি আলোচনা করলাম। এইগুলো হচ্ছে সাধারণভাবে খনিজ সম্পদ। এই কটা খনিজ সম্পদ পড়লেই আশা করি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে কোনো খনিজ সম্পদ আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় না। থ্যাংক ইউ।